আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস এলেই আমাদের খাদ্যাভ্যাসে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সারাদিন না খেয়ে থাকার পরে অধিকাংশ আমাদের নফস কন্ট্রোলে না থাকার কারণে মনে হয় যে সবকিছু একবারে খেয়ে ফেলতে হবে। আসলে এটা খুবই একটা খারাপ অভ্যাস। আমাদের অনেক খাদ্যাভ্যাসই আসলে আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আজ আমি ডাক্তার এস এম শাকির হোসেন আপনাদেরকে বলবো ইফতারে আমাদের সবচেয়ে কমন ৭টি ভুল এবং এই কমন ৭টি ভুলকে আপনি কিভাবে কাটিয়ে উঠে একটা ভালো সুস্থ জীবন পাওয়ার জন্য একটা সুন্দর ইফতার করবেন। আমরা ১ম যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া। ইফতারের টেবিলে বেগুনি, পেঁয়াজ, সমোচা, হালিম, পরোটা, কাবাব, হ্যাঁ, কাচ্চিং এগুলা ছাড়া আমাদের মনে হয় যে চলেই না। তবে এই খাবারগুলোর মধ্যে অতিরিক্ত তেল, মসলা ও ট্রান্স ফ্যাট বেশি থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভয়ংকর। সমস্যা হতে পারে এই জাতীয় খাবার যদি আপনি বেশি খান, আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, লিভারের সমস্যা, কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। দীর্ঘমেয়াদে এই ধরনের ট্রান্সফার যুক্ত খাবার বেশি খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং মোটা হয়ে যাওয়ার প্রবণতা অর্থাৎ ওবেসিটি বাড়তে থাকে। আপনি এখন কি করতে পারেন? আপনি ভাজা তেলে খাবার যতটা সম্ভব কমিয়ে খাওয়া যায়। আর যদি একান্ত খেতেই চান তাহলে এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন। গ্রিল, বেক বা স্টিং খাবার খেতে পারেন। ছোলা বা সালাদ এগুলা প্রচুর পরিমাণে রাখতে পারেন। আমরা ২ নাম্বার যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে একেবারে অনেক বেশি খাওয়া। সারাদিন না খেয়ে থাকার পরে ইফতারে এসে অনেকেই আমরা এমনভাবে খাওয়া শুরু করি যে আগামীকাল আর আমরা বাঁচবো না, আগামীকাল আর আমরা খাবার পাবো না। তো আসলে এতে করে পাকস্থলীর উপরে অতিরিক্ত চাপ পড়ে, ফলে বদহজম হয়, পেট ব্যথা হয় এবং গ্যাস্ট্রিক তৈরি হয়। ইফতারের পরে যদি আপনি খুব দ্রুত বেশি খেয়ে ফেলেন তাহলে খুব দ্রুত ঘুম এসে যাবে এবং এতে করে আপনার তারাবির নামাজ পড়তে খুব কষ্ট হবে। অনেকে অসুস্থতা জনিত আর তারাবির নামাজ পড়তেও পারবেন না। এখন এটার বিকল্প কি হতে পারে? ইফতারে আপনি ভাগে ভাগে খাবার খান। আমরা ৩টা ভাগে খাবার খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। ১ম ধাপে হচ্ছে আপনি খেজুর এবং পানি দিয়ে ইফতার করতে পারেন। ২য় ধাপে হালকা খাবার যেমন সালাদ খেতে পারেন, ন্যাচারালি বাসায় বানানো স্যুপ খেতে পারেন, ফলের জুস খেতে পারেন উইদাউট সুগার। এবং ৩য় ধাপে আপনি প্রোটিন ও স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট যেমন ডাল, মাছ, মাংস, বাদাম এগুলি খেতে পারেন। এভাবে খেলে আপনার পেটটাতে একেবারে লোড পড়বে না এবং আপনি খুব সুন্দরভাবে আস্তে আস্তে আপনার বডির মেটাবলিক সিস্টেম এটাকে অ্যাডজাস্ট করে নেবে এবং আপনার খুব সহজে খাবার হজম হবে এবং আপনার খুব ভালো লাগবে। আমরা ৩ নাম্বার যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পর্যাপ্ত পানি আমরা খাই না। রমজানে অনেকেই পানি খুবই কম খান বা ভুল পদ্ধতিতে পানি খাওয়ার কারণে আমাদের খুব কষ্ট হয়। ইফতারের সময় একসাথে ৩-৪ গ্লাস পানি খেয়ে ফেলি আমরা, যে কারণে সেহরি পর্যন্ত আর পানি খাওয়া হয় না। এতে করে আমাদের ডিহাইড্রেশন হয়, ফলে মাথা ব্যথা, দুর্বলতা, ক্লান্তি দেখা যায় এবং চোখ অন্ধকার হয়ে আসে। কম পানি খেলে কিন্তু কিডনির সমস্যা, পায়খানা কষা হয়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া এগুলা হতে পারে। তাহলে আমরা কি করতে পারি? ইফতার থেকে সেহরির মধ্যের যে সময়টা এখানে আপনারা ধাপে ধাপে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে পারি। কোল্ড ড্রিঙ্কস টোটালি বাদ দিতে হবে। যত ধরনের বাইরে কোক, ফান্টা, 7 আপ আছে, টাইগার, বাঘ, সিংহ এই জাতীয় যতগুলো পানীয় আছে এগুলো বন্ধ করে আমরা ন্যাচারাল যাদের সামর্থ্য আছে ডাবের পানি খেতে পারি। যাদের সামর্থ্য নাই তারা আমরা লেবুর শরবত উইদাউট সুগারে খেতে পারি। কমলার জুস, বিভিন্ন ফলমূল যেগুলো জুসি ফ্রুট এগুলার জুস আমরা খেতে পারি সুগার ছাড়া, অথবা মধু খেতে পারি যাদের ডায়াবেটিস নেই। আমরা ৪ নাম্বার যেটা ভুল করে থাকি অতিরিক্ত মিষ্টি এবং চিনিযুক্ত খাবার খেয়ে ফেলি। রমজানে আসলে অনেকেই জিলাপি, বোরহানি, ফিরনি, লাচ্ছি, চিনিযুক্ত শরবত ও সফট ড্রিঙ্কস বেশি খান। বাজারে কিনতে পাওয়া যায় এরকম কেমিক্যাল সমৃদ্ধ জুস, এগুলো তারা আনন্দ করে বেশি বেশি খান, কিন্তু এগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এতে করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস এবং ওজন বাড়ছে। সফট ড্রিঙ্কসে থাকা প্রচুর ক্যাফেইন এবং অ্যাসিডিটি পাকস্থলীর ক্ষতি করে। এটা কি করতে পারেন আপনি? এর বিকল্প হিসাবে আপনি মিষ্টি খাবার কমিয়ে প্রাকৃতিক খাবার খেতে পারেন। খেজুর, ফলের জুস, মধু, দই, টক দই বিশেষ করে এগুলা দিয়ে শরীরকে রিফ্রেশ করতে পারেন। মিন্ট, লেমন জুস খেতে পারেন।
আমরা 5 নাম্বার যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার খুব কম খাই। ইফতারে প্রোটিন, মাছ, মাংস, ডিম, বাদাম ও ফাইবার জাতীয় খাবার যেমন শাকসবজি, ফল এগুলা যদি খুব কম পরিমাণে থাকে তাহলে শরীর খুব দ্রুত দুর্বল হয়ে যায়। এতে করে ক্ষুধা খুব দ্রুত ফিরে আসে। অর্থাৎ আপনি যদি প্রোটিন এবং ফাইবার কম খান তাহলে কিন্তু আপনার বেশি ক্ষুধা লাগবে, হজমের সমস্যা হবে এবং খুব শরীর উইক লাগবে, টায়ার্ড লাগবে। এদের ভালো বিকল্প কি হতে পারে? প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার দিয়ে আপনি ইফতার এবং সেহরি অবশ্যই করতে হবে। ছোলা, দই, ডাল, শাকসবজি, মাছ, মাংস, সালাদ এগুলা কিন্তু প্রতিদিনের ইফতারের টেবিলে রাখাটা খুবই বুদ্ধিমানের কাজ। অল্প খান কিন্তু তাও এগুলো খেতে হবে। আমরা 6 নাম্বার যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকমের প্রসেস ফুড এগুলি খাই। কেউ কেউ ইফতারে সফট ড্রিঙ্কস খায়, তারপরে ফ্রুট জুস, প্যাকেটজাত যে খাবারগুলা, শরবতগুলা বা বাহিরে যে অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবারগুলো তৈরি হচ্ছে এগুলা খায়, যেগুলা প্রসেস ফুড বলি আমরা। অর্থাৎ একটা খাবারকে যখন প্রসেস করা হয় এটার টেস্টকে বাড়ানোর জন্য, এটাই আসলে প্রসেস ফুড। তো এটা আসলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি। এতে থাকা অতিরিক্ত চিনি এবং কেমিক্যাল লিভার এবং কিডনির খুব ক্ষতি করে ফেলে। এটার ভালো বিকল্প হতে পারে ডাবের পানি, হতে পারে ঘরে তৈরি লেবুর শরবত, হতে পারে উইদাউট সুগার, বেলের শরবত, তরমুজের শরবত, মধু মিশ্রিত পানি এগুলা কিন্তু খুবই ভালো সমাধান হতে পারে। আমরা সর্বশেষ 7 নাম্বার যে ভুলটা করে থাকি যে আমরা ইফতারের সময়ে একদম ফলমূল বাদ রেখে শুধু ভাজা পোড়া খাবার দিয়ে ইফতারটা করি। আসলে আমাদের বাংলাদেশে ফল খাওয়ার প্রচলন অনেক কম। বিশেষ করে ইফতারের টাইমে ফলের পরিবর্তে ভাজা পোড়া, বুট, বুন্দি, পেঁয়াজু এগুলো বেশি খাই, যেটা একেবারেই খুবই খারাপ অভ্যাস আর কি। তো আসলে আমরা যাদের সামর্থ্য আছে তারা আমরা ফল খাবো। বিশেষ করে যাদের আমরা সামর্থ্য নাই, দেশি যে ফলগুলা আছে, হ্যাঁ, পেয়ারা হতে পারে, এই জিনিসগুলো আমরা, কলা হতে পারে, এগুলো আমরা বেশি খাওয়ার চেষ্টা করি। ভাজা করার আধিক্য যাতে কোনোভাবেই আমাদের খাবারে বেশি না থাকে। অতিরিক্ত যেমন অন্তত ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট যে খাবারগুলি আছে এগুলো যাতে আমরা খেতে পারি। এতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটা ব্যালেন্স অবস্থায় থাকবে, শরীর দুর্বল লাগবে না। আপনি ইফতারে যে তরমুজের জুস বা আপনার মিল্ক ডেট বা দুধ খেজুরের যে কম্বিনেশন আছে এটা খেতে পারেন, আপেল খেতে পারেন, পেঁপে খেতে পারেন, কলা খেতে পারেন, আম খেতে পারেন। মানে যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা ফল দিয়ে ইফতার করতে পারি। দেখুন, রমজানে সুস্থ থাকতে হলে আমাদেরকে অবশ্যই সচেতন হইতে হবে। এই যে ভুলগুলা বললাম এগুলা যদি আমরা এড়িয়ে চলি তাহলে আপনি একটা সুস্থ জীবন পাবেন, আপনার আত্মিক পরিশুদ্ধতা হবে। রমজান মাস কিন্তু অবশ্যই সংযমের মাস। এই সংযমে আমাদেরকে সবকিছুর ব্যাপারেও, বিশেষ করে খাদ্য খাবার প্রতি আমাদের যে নফস, এই নফসকে কিন্তু কন্ট্রোল করাটা খুবই জরুরি। তাহলে আপনি রমজানের এই মহত্ব উপকার বুঝতে পারবেন এবং আপনার শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনি ইবাদত করে মজা পাবেন। আর এই খাদ্য খাওয়ার উপরেই কিন্তু আপনার শরীরের সুস্থতা নির্ভর করবে। আপনি যত খারাপ খাবার খাবেন, যত খারাপ ভাবে ইফতার করবেন, আপনার শরীর তত বেশি খারাপ লাগবে, আপনি তত বেশি ইবাদত থেকে দূরে সরে যাবেন। আলটিমেটলি আল্লাহর কাছ থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবেন। কাজেই সুস্থতা এবং সুস্থতা এবং শক্তি যদি আপনি ধরে রাখতে চান, তাহলে ইবাদতে যদি মনোযোগী হতে চান, তাহলে একটা স্বাস্থ্যকর ইফতার আপনার জন্য খুবই দরকার। ভালো খাবার গ্রহণ করতে হবে, ভুল অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। আপনার রমজান হোক সুস্থ, সুন্দর এবং বরকতময় এবং প্রচুর ইবাদতপূর্ণ। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।